আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামির মিয়া। আমার সাথে তাকে সবাই চিনেন, সুলতান। আসসালামু আলাইকুম, আমি সুলতান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো, অনেকে আমাকে কমেন্ট করেন এবং রিপ্লাই চান। আসলে ওইভাবে রিপ্লাই দেওয়ার সময় হয় না, তাই আজকে যেহেতু আমার অফ ডে, তাই মনে করলাম যে আপনাদের কিছু প্রশ্নের রিপ্লাই দেই। তো শুরু করা যাক। আচ্ছা, একজন আমাদের কোশ্চেন করছে, আচ্ছা যাওয়ার সময় ফোন চার্জ দিতেন কিভাবে? আচ্ছা, এই 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 কোশ্চেনটা আমি অ্যান্সার দেই। এই কোশ্চেনটা হচ্ছে, আপনি যখন যে কোনো গেমের মাধ্যমে আসবেন তখন আপনার মোবাইল অফ রাখতে হবে। আপনি মোবাইল চার্জ, যে আপনি গেম করে থাকেন অথবা যে কোনো জায়গায় থাকেন, ওই জায়গা থেকে আপনার চার্জ দিয়ে আসতে হবে। চার্জ দিয়ে আসার পর আপনি যে জায়গায় আপনাকে ছেড়ে দেওয়া হবে, ওই জায়গা থেকে লোকেশনের মাধ্যমে আপনি আসবেন। মধ্যবর্তীকালীন আপনি মোবাইল চালানোর সময় পাবেন না, আপনি চালানো দিতে মানে দিবেন আর কি, যে আপনার সাথে নিয়ে আসবে। দঙ্কার বলে যাদের, দঙ্কার আপনার ফোন চালাইতে দিবে না, অফ রেখে আপনি রেখে দিতে হবে। তারপরে কোশ্চেন হচ্ছে, ক্রোশ ইয়া ফিঙ্গার দিলে কোনো সমস্যা হবে নাকি ইতালি কাগজ করার সময়? এটার অ্যান্সার হচ্ছে, এই নতুন আইন চালু হইতেছে, মানে মানে এখনো চালু হয় নাই, কিন্তু কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। যারা অন্য দেশে মানে অথবা যে বলে কি বলে সেনজেন কান্ট্রির মধ্যে, সেনজেন কান্ট্রির মধ্যে যদি এক দেশে ফিঙ্গার দেওয়া হয়, পরবর্তীতে আপনাকে যখন আসবেন এই জায়গায় ফিঙ্গার দিবেন, তখন আপনাকে মানে ওই দেশে ব্যাক করে দেওয়া হবে। এখনো চালু হয় নাই, কিন্তু রিসেন্টলি চালু হয়ে যাবে। এটা এই সম্বন্ধে তুমি জানো তো? তারপরে হচ্ছে, বাইক গেম দেওয়ার সময় পাসপোর্ট সাথে নেওয়া লাগে? দয়া করে জানাবেন, এটা তুমি বলো। ভাই, গেম দেওয়ার সময় পাসপোর্ট আপনি সাথে রাখতে পারবেন না। এক্ষেত্রে আপনি পাসপোর্টটা আগে থেকেই যে দেশে যাবেন ওই দেশে আপনি ডিএসএল করে আগে পাঠিয়ে দিবেন, অথবা আপনার পরিচিত কারো কাছে রেখে আসবেন। তারপরেও যদি আপনি এই সুযোগটা না পান, তাহলে পাসপোর্ট ফালিয়ে দিতে হবে এবং নতুন করে যে দেশে আসবেন বাংলাদেশ দূতাবাস থেকে আপনার পাসপোর্ট করে নিতে হবে। আর অনেকে আমাকে বলেন যে আমার পাসপোর্ট কি করেছে। আমার পাসপোর্ট আসলে মূলত আমি ফালিয়ে দিয়েছি এবং টিআরসি কার্ড সকল ডকুমেন্ট আমরা রাস্তায় ফালিয়ে দিয়েছি যখন আমাদের গেম শুরু হয়েছে। তারপরে আমি ইতালি আসার পর আমি 2 মাসের মধ্যে আমার পাসপোর্ট করে ফেলছি। অ্যাপার্টমেন্ট ডেট নিতে 1 মাস সময় লাগছে সিরিয়াল পাইতে, এবং যখন ফিঙ্গার দিছি 28 দিনের মাথায় এই যে আমার পাসপোর্ট পেয়ে গেছি। সবাই দেখতে পাচ্ছেন, তো খুব শীঘ্রই পাসপোর্ট পেয়ে গেছি। তারপরে বলেন। তারপরে প্রশ্ন হচ্ছে, ভাই সার্বিয়া দিয়ে ইতালি গেলে এখন কাগজ কিভাবে হয় এবং অবৈধ লোককে নাকি দেশে পাঠিয়ে দিচ্ছে, এই বিষয়ে কিছু কথা বলেন। আচ্ছা, এই বিষয়ে আমি বলি। বলেন বলেন। সার্বিয়া থেকে যারা আসতেছে, সার্বিয়া না যে কোনো দেশ, সাইপ্রাস বলেন, সার্বিয়া বলেন, রোমানিয়া বলেন, যে কোনো কান্ট্রি থেকে আসতেছে যারা, তাদের কাগজ নিয়ে ঝামেলা করে না, কাদেরকে পাঠিয়ে দিচ্ছে? যারা ধরেন আপনি ইতালি এসে তাদের আইন ভঙ্গ করতেছে, যেমন ধরেন মাদকাসক্তি বিক্রি করতেছে, ঝগড়ায় লিপ্ত হচ্ছে, মানে অবৈধ কাজগুলোতে লিপ্ত হচ্ছে, যেগুলো এই দেশের আইনে মানে অবৈধ আর কি, তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর যাদের ডকুমেন্টে অনেক ঝামেলা থাকে, মানে ধরেন রাজনৈতিক ঝামেলা বড় আকারের, তাদের আশ্রয় দেয় কিছু লোকদের, আবার কিছু লোকদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। যারা স্পন্সরে আসে, যারা নতুন স্পন্সর আসে, অনেকেই কাগজের আশায় যে মালিক কাগজ করে দিবে, তারা হলো কেস মারে না, কিন্তু অথচ কাগজ করে দেয় না, ইতালির ভিসা চলে গেছে, এদেরকে ধইরা পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। মানে যারা মানে ইতালিয়ান সরকারকে মানে আইনের যারা সম্মান জানিয়ে যারা কেস মারবে অথবা তাদের কাছে সমর্পণ করবে, না আমি আসছি আপনার দেশে, আমাকে মানে আশ্রয়ের জন্য আবেদন করুন, তাহলে আমরা এই করবো। এই কিছু কিছু লোক আছে, যে আমার সাথে একজন গেছে 2.5 বছর পর, আমাদের বাসায় থাকে, নাম না বললাম, আমাদের বাসায় থাকে, সে 2.5 বছর পর আমার সাথে চলে গেছে। মানে আমার যেদিন থেকে কেস শুরু হয়েছে তারও সেদিনকে হয়েছে, কিন্তু সে স্পন্সরে আসছিল 2.5 বছর আগে। তার মালিক খুঁজে পায় নাই, তার এক জায়গায় কাজ করতেছে, এইভাবে রয়ে গেছে। যার ফলে এই যে আমার সাথে কেস মানে করলো, এখন দেখা যাক আমরা কবে মানে কাগজ করতে পারি। পরে প্রশ্ন হচ্ছে, সাইপ্রাস থেকে ইতালিতে কত খরচ হয়েছে? আচ্ছা, আমি যখন সাইপ্রাস থেকে আসছি আমি অ্যান্সারটা বলি। সাইপ্রাস থেকে মূলত আপনার ভালো যদি একটা লোক ধরতে পারেন, আপনার অনেক ফল্ট আছে, ধরেন আপনাকে যে পাঠাবে তুর্কি সাইপ্রাস থেকে ম্যাসেডোনিয়া বলেন, তুর্কি পাঠাবে, তুর্কি থেকে ম্যাসেডোনিয়া, অন্যান্য দেশ থেকে আনবে। ভালো যদি এজেন্ট ধরেন তাহলে আপনার কম খরচই হবে। আবার কিছু কিছু ধরেন কি আছে, এজেন্ট আছে যারা আপনাকে ধরেন একটা দেশে নিয়ে অথবা তাদের লোক ধারা আপনাকে বন্দি করে আপনার কাছে পারিবারিক ভাবে টাকার একটা জানাবে, টাকা আপনাকে দিতে হবে, মানে তাদের মাধ্যমে একটা করা থাকে। তার জন্যই আপনারা সাইপ্রাস থেকে যারা আসতেছেন সবাই তো স্টুডেন্ট, বেশিরভাগই স্টুডেন্ট আসে, ওয়ার্ক পারমিটে কম লোকই আসে। যারা একটু করবেন, বুদ্ধি খাটিয়ে আসবেন, ভালো একটা লোক ধরবেন,
কিছু টাকা কমানোর জন্য আপনাকে অনেক বলবে 3500 টাকা আমি পাঠিয়ে দিব ইতালিতে, সমস্যা নাই, তাদের চক্করে পড়বেন না। কারণ আপনার এয়ারপোর্ট কন্টাক্টই থাকে মোটামুটি 1500 থেকে 2000 মধ্যে, যার ফলে মনে করেন আপনি ইজিলি আসতে পারবেন না, এত কমের মধ্যে আসতে পারবেন না। তারপরে আপনার ধরেন এজেন্টের একটা খরচ আছে, আপনার একটা দেশে পাঠাবে, তার রুমে রাখবে, ট্রান্সপোর্টেশন মানে গাড়ি ঘোড়ার খরচ, খাবার দাবার, সবকিছু খরচ মিলিয়ে মানে ভালোই লাগে আর কি। মানে আপনার যদি 4000 উপরে বলবে তাহলে বুঝবেন যে আপনাকে আসলে পাঠাবে, নাহলে আপনার কোনো একটা রুমে রেখে আপনার কাছে টাকা দাবি করবে, ও টাকা দিতে হবে। কারণ আপনি আপনার কিছু করা থাকবে না, আপনার পাসপোর্ট থাকবে না, পিন কার্ড থাকবে না, কোনো কিছু থাকবে না। আপনি ওই দেশের পুলিশের কাছে ধরা দিবেন, আপনাকে অবৈধভাবে আপনার দেশে পাঠিয়ে দিবে। আপনার ফিঙ্গার দিলে আপনি পেয়ে যাবে আপনি কোন দেশ থেকে আসছেন, কোন দেশে কি করতেছেন, মানে কিভাবে আসছিলেন, আপনার ওই দেশে পাঠিয়ে দেবে। আপনি আবার সাইপ্রাসে যাইতে পারবেন না। এর জন্য আপনারা ভালো একটা এজেন্ট ধরবেন, এজেন্টের মাধ্যমে আপনারা ভালো আসার চেষ্টা করবেন। আমার কন্ট্যাক্ট ছিল মানে 4300 টাকা, কারণ এই পরিচিত ভাইয়া ছিল 4300 ইউরো। আর হচ্ছে এমনি 4500 ইউরো, 4000 এইরকমই থাকে আর কি। আর আপনি এক্সট্রা খরচ লাগবে 500 ইউরো আপনার এই রাস্তার খরচের জন্য। আপনার বিভিন্ন গাড়ির খরচ আছে, আপনাকে যখন এই ক্রোশিয়ায় ছেড়ে দেবে তখন আপনার ট্যাক্সি ভাড়া করতে হবে, বাস ভাড়া করতে হবে, ক্যাম্পে রাখুক, তারপর খাবার দাবার আছে, এগুলো মিলে আপনার এই মোটামুটি 5000 নিয়ে আসা বেস্ট। কারণ আপনার কাছে 500-600 টাকা এক্সট্রা রাখা ভালো, কিন্তু বেশি টাকা রাখবেন না। কারণ হচ্ছে আপনি যখন একটা গেম করে থাকবেন তখন যদি কোনোভাবে তারা জানতে পারে আপনার কাছে এত টাকা আছে, তারা অনেক অন্য কিছু করতে পারে আর কি। তারপরে হচ্ছে একটা ভাই প্রশ্ন করছে, জাহিদ ভাই, ওয়ার্ক পারমিট কোম্পানি না সাপ্লাই, এটা বোঝার উপায় কি? এটা তুমি ভালোভাবে বুঝবে, তুমি বিষয় আসছি। আমি মূলত কোম্পানি বিষয়ে আসছি। আপনারা যদি এই নন চেঞ্জেন সার্বিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভাতে আপনারা যেতে চান, তাহলে ওয়ার্ক পারমিট দেখে কখনোই বুঝতে পারবেন না যে এটা সাপ্লাই কোম্পানি নাকি অরিজিনাল কোম্পানি। এখানে আসার পর আপনি বুঝবেন যে আপনাকে দিয়ে কাজ করাইতেছে কোন কোম্পানিতে। আপনার ওয়ার্ক পারমিটে লেখা থাকবে কোম্পানির নাম অবশ্যই, তবে আপনাকে যে ওই কোম্পানিতে কাজ করতে হবে বা কাজ করাবে বিষয়টা এমন না, আপনাকে অন্য জায়গায়ও কাজ দিতে পারে। তাই ওয়ার্ক পারমিট দেখে কখনো বোঝা যাবে না যে এটা সাপ্লাই কোম্পানি নাকি অরিজিনাল কোম্পানি। আশা করি উত্তর পেয়ে। তারপরে প্রশ্ন হচ্ছে, রিপ্লাই দিতে কি শরম করে? এদের ভিডিও না দেখাই ভালো, ফালতু সব। এটা সম্বন্ধে আমি তো নতুন, আমি বলবো না, কারণ আমি কাজ করি মাত্র 2-3 দিন। আর কতক্ষণ কাজ করি এটা সুলতানি বলবে। তুমি কিভাবে? আমার বিষয়ে আপনি বলেন, আমার কাজ করতে দেখতে। আমি কাজ দেখছি, আমি ওর সাথে কাজ করি, মাঝে মধ্যে যখন বিজি হয় তখন কাজ করি। শুনেন, আমি একটা কথা বলি, যখন একটা ছেলে ধরেন ইতালিতে আসবে, কাজ করবে, যারা ক্যাম্পে থাকে, অনেক অনেক দেখবেন, আপনার ইউটিউবার দেখবেন, অনেক কম ভিডিও ছাড়ে, অনেক সময় আছে তাদের, তারা ক্যাম্পে থাকে মূলত। কারণ এই জায়গায় ধরেন বাইরে থাকতে গেলে হচ্ছে আপনার অ্যাকোমোডেশন খরচ 150 ইউরো, খাবারের খরচ 150 ইউরো, আর এক্সট্রা ট্রান্সপোর্টেশন বলেন সবকিছু মিলিয়ে আপনার 100 ইউরো এমনি চলে যাবে। 400 ইউরো এক্সট্রা লাগতেছে। কিন্তু যারা ভিডিও করতেছে রেগুলারলি, ওদের কিন্তু 400 ইউরোটা লাগতেছে না, ওদের মাথায় টেনশন নাই, কাজ করলে করলো, না করলে নাই, ফ্রি খায়। হ্যাঁ ফ্রি খায়। আর এখন সুলতান কাজ করে ওর ওই জায়গায়, আমি যাই মাঝে মধ্যে কাজ করি, আমি নতুন, আমার এখনো ডকুমেন্ট হয় নাই, ওই পার্মানেন্ট করে ওই কাজ করে 6 দিন। এই যে সোমবার আজকে ছুটি দেখে আজকে আমরা ভিডিও করতে পারতেছি। আর ওই কাজ করে মানে সকাল 9টায় যাবে, 9টা থেকে মানে কোনো ব্রেক নাই, মাঝখানে ব্রেক নাই, 9টা থেকে রাত 2টা পর্যন্ত কাজ। এখন রেস্টুরেন্টে ধরেন যারা কাজ করে তারা সবাই জানে 2 বেলা কাজ করলে কিরকম মানে কষ্ট হয়। এখন দেখেন 9টা থেকে রাত 2টা পর্যন্ত কাজ করার পর বাসায় আসতে আসতে 2:30 পরে খাওয়া দাওয়া কইরা ঘুমাইয়া আবার মনে করেন 9টার সময় কাজে যাওয়া। এর মধ্যে সময় মানে কোন সময়টা আছে আপনি ভিডিও বানাবে, এটা বলেন আপনারা? রিপ্লাই দেওয়ার জন্য না, কারণ রিপ্লাই হচ্ছে আমরা দিতে পারবো, কারণ কিছুদিন পরে থেকে আমরা যখন একটু ডকুমেন্ট পাবো, পার্মানেন্ট কাজ পাবো, তখন আমরা আশা করি ভিডিও করলে আপনাদের মানে সুন্দর করে রিপ্লাই দিতে পারবো আপনাদের। প্রশ্ন হচ্ছে, ওয়ার্ক পারমিটে যাবার পর পরিবার নেওয়ার সুযোগ আছে কিনা? এটার বিষয় হচ্ছে আপনি এখন কোন দেশে আসবেন, এটা পরিবার বলতে এখন যদি ওয়ার্ক পারমিটে আসেন, রোমানিয়া আসেন, রোমানিয়াও ফ্যামিলির একটা ইয়াস সাপোর্ট আছে, ফ্যামিলি আসা যাবে। যখন আপনার কাগজ মানে টিআরসিটা পাবেন তখন ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে ক্রোয়েশিয়া আছে, তারপরে হচ্ছে কিছু কিছু দেশ আছে আপনার অ্যাকসেপ্ট করে, আর কি পরবর্তীতে মানে আপনার ডকুমেন্ট হয়ে গেলে, কোন একটা ডকুমেন্ট টিআরসি কার্ড হয়ে গেলে আপনার ফ্যামিলি অ্যাকসেপ্ট করবে। যদি টিআরসি দেওয়া আপনারা না পারেন, টিআরসির পর পরবর্তীতে আপনি পিআরসি পেয়ে যাবেন, তখন অবশ্যই ফ্যামিলি। আর একটা বিষয় হচ্ছে, ভাই ম্যাসেডোনিয়া থেকে ইতালি যেতে কত টাকা লাগে? এটা ও ম্যাসেডোনিয়া থেকে আসতে ওই বলবে। আসলে মূলত আপনি যদি ম্যাসেডোনিয়া থেকে বা সার্বিয়া থেকে ইতালি আসতে চান, এটা দালালের উপর নির্ভর করে আপনি কার মাধ্যমে আসবেন। এখানে কম বেশি আছে, মিনিমাম 2200 থেকে 2700 ইউরোর মধ্যে আপনি আসতে পারবেন। যদি কম টাকার গেম দেন তাহলে আপনাকে ওইভাবে আনবে, আর যদি বলেন যে ট্যাক্সি গেম, তাহলে আপনার টাকা অবশ্যই বেশি লাগবে। ট্যাক্সি গেমে মিনিমাম 2700 থেকে 3000 পর্যন্ত যায়।
আর অনেকে বলে যে ট্যাক্সি গেম হয় না, ট্যাক্সি গেমে অবশ্যই হয়। ট্যাক্সি গেমে আপনি অনেকটাই আরাম পাবেন। আর যদি আপনি কম টাকায় গেম দেন তাহলে আপনাকে হাঁটা লাগবে, প্রচুর হাঁটা লাগবে, যেটা গেম আসার পর আপনি বুঝতে পারবেন যে আমাকে ট্যাক্সি গেম দেওয়াই ভালো ছিল। আমি তাই বলবো সবাই সবসময় ট্যাক্সি গেমে আসবেন। ট্যাক্সি গেম বলতে আপনি যে বর্ডার ট্যাক্সি দিয়ে পার করে দিবে বিষয়টা এমন না, আপনাকে বর্ডারের কিছু দূর আগে ট্যাক্সি দিয়ে নামিয়ে দিবে। তো এইটাই। আচ্ছা, আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে, ভাই মালয়েশিয়ার দিকে যাওয়া যায়? এটা আমি বলবো, আমাদের এক ভাই রিসেন্টলি আসছে মালয়েশিয়া থেকে। তাদের একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, আমাদের পেজে আছে ভিডিওটা। মালয়েশিয়ার দিকে প্রসেসিং হচ্ছে, আপনি মালয়েশিয়া যারা এজেন্ট আছে অথবা বিভিন্ন এজেন্সি আছে, কনসালটেন্সি আছে, যারা অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনাকে রোমানিয়া বলেন অথবা যে কোনো একটা কান্ট্রিতে পাঠিয়ে দিবে ওয়ার্ক পারমিটের মাধ্যমে। তারপর ওই জায়গা থেকে আপনি টিআরসি পাওয়ার পর আপনি ডাইরেক্ট ইতালি আসতে পারবেন প্লেনে করে আর কি। এই জায়গায় কোনো করতে হবে না, রিস্ক নেওয়ার দরকার নেই, কিন্তু আপনি ইজিলি আসতে পারবেন প্লেনের মাধ্যমে। তবে যারা এখন বাংলাদেশ থেকে আবেদন করতে চাইতেছেন, আমি মনে করি বাংলাদেশ থেকে আপনারা মিডল ইস্টে চলে যান। মিডল ইস্টে যাওয়ার পর আপনার মাথায় টেনশন থাকবে না, কাজের উপরে থাকবেন এবং পাশাপাশি কিছু টাকা পাচ্ছেন। ইউরোপে যদি এত আশাই লাগে, আপনি ওই মিডল ইস্টে থেকে আবেদন করেন, এক্ষেত্রে আপনার ভিসার রেশিওটা অনেক ভালো পাবেন। যেহেতু বাংলাদেশকে এখন পাসপোর্ট সব দেশে অ্যাকসেপ্ট করে না এবং ভিসার রেশিও খুবই কম, তাই বলবো সবাই মিডল ইস্টে চলে যান। মিডল ইস্টে চলে যাওয়ার পর আপনি পাশাপাশি কাজও করবেন এবং ইউরোপের জন্য ট্রাই করতে থাকবেন। আপনি একবার অ্যাপ্লাই করবেন, একবার অ্যাপ্লাই করার পরে যে আপনি ভিসা পাবেন বিষয়টা এমন না, লেগে থাকতে হবে। আজকে এই পর্যন্তই ছিল আমাদের কথা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।